আমার স্বামী একজন সৌদি আরব প্রবাসী। বিয়ের 1 মাস পর সে আবার প্রবাসে চলে যায়। প্রবাসের বউদের মতো অসহায় আর কেউ নেই। আমার বাবা একজন গরিব চাষি। উনার হচ্ছে আমি 3 নাম্বার সন্তান। আমরা ভাই বোন হচ্ছে 5 ভাই বোন। আমি 3 নাম্বার মেয়ে। তো আমার বিয়ে হয়েছে এই সৌদি আরব প্রবাসী। ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালোই, কারণ যেহেতু ও প্রবাসে থাকে সেই জন্য কিন্তু ওদের বাড়ি ঘর সব কিছু মোটামুটি ভালো একটা পজিশনে আছে। তো যখন আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর ও আমাকে চোখে হারাতো 1টা মাস। কি পরিমাণ যত্ন যে সে আমাকে করতো, কতটুকু যে ভালোবাসতো এটা বলে শেষ করা যাবে না। আজীবনেও আমি তার ওই ভালোবাসাটা ভুলতে পারবো না। বিয়ের পরদিন যখন শাশুড়ি মা আমাকে রান্নাঘরে ঢোকালো, যখন ভাতের মাড় ঝরাতে বলল, তখন ঝরাতে গিয়ে যখন হাতটা পড়ে গিয়েছিল তখন সে ওষুধ লাগিয়ে দিয়েছিল। অনেক কেয়ারিং ছিল। সে ছিল বলেই হয়তো সেই ওষুধটা আমি হাতে পেয়েছি, আমার হাতে লাগিয়ে দিতে পেরেছে। আমার শাশুড়ি বলে, এত এইটুকুতেই ভেঙে পড়লে চলবে? মেয়ে মানুষ, হাত পড়ে গিয়েছে তো কি হয়েছে, বাকি রান্না শেষ করো। তখন আমি আমার শাশুড়িকে আর কিছু বলিনি, আমি রান্না করতে চলে যাই সেই পুরা হাত নিয়ে রান্না করতাম। কিন্তু তখন সে কেয়ার করতো আমাকে অনেক বেশি, তখন কেয়ারিংটা অনেক বেশিই ছিল আসলে। তো 1টা মাস সে আমাকে আগলে রেখেছে। আমার এই সংসার জীবনের 1টা মাস যে কি পরিমাণ মধুর ছিল সেটা আমি আজীবনেও ভুলতে পারবো না। তো 1 মাস পর সে আবার প্রবাস চলে যায়। চলে যাওয়ার পর আমি কিন্তু তার বাবা মায়ের সাথেই থাকি, এবং বাবা মা যে কি পরিমাণ টর্চার আমাকে করে, মানে এটা আমি বলে শেষ করতে পারবো না। তার ছেলে চলে যাওয়ার পর তারা যে মানে তাদের আসল রূপটা বের করেছে। আমি খেতে গেলেও বসতে গেলেও সবসময় তারা আমাকে কথা শোনাতো, ছোট লোকের মেয়ে বলে আমাকে সবসময় আখ্যায়িত করতো, আমাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করতো। এবং আমার শ্বশুর কিন্তু আমার গায়ে পর্যন্ত হাত দিত, এবং আমার শাশুড়ি সেগুলো চোখে দেখেও না দেখার ভান করতো। আমি ঘুমিয়ে থাকলে শ্বশুর দেখতাম রুমের ভিতর চলে আসতো, বিভিন্ন রকমভাবে সে মানে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করতো। কিন্তু আমি কখনো তাকে পাত্তা দিতাম না। আমার শাশুড়ি এসব দেখেও চোখ বন্ধ করে রাখতো। দোষটা কিন্তু আমারই হতো সবসময়। এবং আমি যখন আমার বাবার বাড়িতে ফোনে কথা বলতাম তখন তারা কান পেতে দাঁড়িয়ে থাকতো আমার শাশুড়ি দরজায়। ওনারা সবসময় বলতেন আমি নাকি আমার মা বোনদের বুদ্ধিতে চলি, এবং আমি নাকি সেই জন্য তাদেরকে যত্ন করি না। কিন্তু বিশ্বাস করবেন না, আমি সারাটা দিনের মধ্যে 1 মিনিটের জন্য রেস্ট নিতে পারি না, খাবার দাবারও খেতে পারি না। আমার হাজব্যান্ডের টাকায় সংসার চলে, অথচ সবাই খাওয়ার পরে যদি কোনো কিছু থাকে সেটা আমার ভাগ্যে আসলে জোটে। তো তারপরেও আমার কোনো আসলে কমপ্লেন ছিল না, কারণ আমি চাচ্ছিলাম একটা সংসার, যেহেতু তাদের সংসারটা অনেক ভালো, সচ্ছল একটা ফ্যামিলি। আমার আসলে এখানে আফসোস করার কিছুই ছিল না যদি শ্বশুর শাশুড়ি ভালো থাকতো। এবং আমার ননদের কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, তারপরেও সে কিন্তু যখন আসতো শাশুড়ির চেয়ে বেশি আমাকে টর্চার করতো। এমনকি আমার হচ্ছে দেবররা কিন্তু চাকরি করতো, চাকরি সূত্রে কিন্তু বাসায় থাকতো না। আমার কিন্তু আসলে টর্চার করার মতো ওইরকম কোনো মানুষই ছিল না। কিন্তু যখন তারা আসতো কী পরিমাণ অত্যাচার যে আমাকে করতো সেটা বলার মতো না। একবার বাবার বাড়িতে গিয়েছিলাম, 3 দিন থেকেছিলাম। 3 দিনের মাথায় আমার মা আমাকে বাসায় পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে আমি নাকি ওর বাবা মাকে রেখে, ওর বাবা মা হাত পুড়িয়ে রান্না করছে এই বুড়া বয়সে, আর আমি এইদিকে বাবার বাড়িতে ফুর্তি করে বেড়াচ্ছি এবং ওর টাকা পয়সা উড়িয়ে উড়িয়ে আমার বাবা মাকে খাওয়াচ্ছি। তখন সেই কথা শোনার পর আমার মা না আর 1 সেকেন্ডের জন্য আমাকে সেই বাড়িতে রাখিনি, আমাকে পাঠিয়ে দেয় আমার শ্বশুর বাড়িতে। তো এই দিনের পর দিন আমার হাজব্যান্ডেরও এই পরিবর্তনগুলো আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার কাছে মনে হতো কি যে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রত্যেক রাতে ঘুমানোর আগে ভাবতাম যে সকাল যেন আর আমার ফিরে না আসে জীবনে, মানে এইরকম অবস্থা আমার হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড টাকা পাঠালে তারা আনন্দ ফুর্তি করে শপিং করতো, আমার শাশুড়ি গয়না কিন্তু আমার ননদকে কিনে দিত, সবার জন্য সব কিছু কিনতো, কিন্তু আমার জন্য কোনো কিছু কেনা হতো না। আমি যদি কোনো হাত খরচের টাকা চাইতাম আমার হাজব্যান্ডের কাছে, আমার হাজব্যান্ড বলতো তুমি টাকা দিয়ে কী করবা, আমার বাবা মা তো তোমার খরচ দিচ্ছি, তাহলে তুমি এত এরকম করছো কিসের জন্য। আমার দুঃখগুলো না বোঝার মতো কেউ নাই জানেন। আমার হাজব্যান্ডকে আমি কোনো কিছু বোঝাতেও পারি না, কারণ তার বাবা মা তাকে এমনভাবে বুঝিয়েছে, এখন সে আমাকে ভুল বুঝে প্রতিটা পদক্ষেপেই তারা আমাকে ভুল বুঝে যাচ্ছে, আমাকে দোষ ধরছে। সে আমাকে বলছে আমি নাকি তার বাবা মাকে খোঁজ খবর নেই না। এত কিছু করার পরেও যদি শুনতে হয় আমি কিছুই করি না, তাহলে বলেন কেমনটা লাগে। এই গল্পটা একজন আপুর জীবন থেকে নেওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।